তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ভিডিও শুরু করব যার নাম রিয়েক্ট.js। রিয়েক্ট.js জিনিসটা কি? আর মনে রাখতে হবে রিয়েক্ট.js হচ্ছে একটা js লাইব্রেরি ক্রিয়েটেড অ্যান্ড মেনটেন বাই ফেসবুক। রিয়েক্ট.js হচ্ছে js এর লাইব্রেরি যেটা ক্রিয়েটেড করা হয়েছে, মেনটেন করা হয়েছে ফেসবুকে। এবং এটা কি কারণে ব্যবহার হয় না, রিয়েক্ট.js ইজ ইউজড ফর ইউআই ডিজাইন, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। রিয়েক্ট.js এটা মেইনলি যেটা ইউজ করা হয় যে ইউজার ইন্টারফেসের জন্য, মেইনলি যে ইউজার ইন্টারফেস ডিজাইনের জন্য এটা তৈরি করা যায়, যেটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য এটা তৈরি করা হয়েছে। তো দুভাবে আমরা রিয়েক্ট.js কে ইউজ করতে পারি। কিরকম ভাবে? নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা রিয়েক্ট কে আমাদের যে কাস্টম ওয়েবসাইট আছে সেই কাস্টম ওয়েবসাইটের মধ্যে দিতে পারি। আমরা যেখানে চাইবো যে রিয়েক্ট দরকার আমরা সেই জায়গাতে রিয়েক্ট দিয়ে দিতে পারি। সেটা একরকম ভাবে হয়। আর একরকম ভাবে হয় পুরোপুরি যে CLI পদ্ধতিতে, মানে এটা আমাদের রিলায়েন্স বেস যে সমস্ত মানে কমান্ড প্রম্পট দিয়ে যেগুলো করতে হয়, কমান্ড লাইন ইন্টারফেস যেটা আমরা বলছি CLI দিয়ে। তো CLI দিয়ে কি করা যায় না, আমাদের রিয়েক্ট.js অ্যাপ তৈরি করা যায়, এবং সেটা হচ্ছে ওয়েবসাইট, বাট এটা আলাদা পদ্ধতি। এটা পুরোপুরি একটা অ্যাপ তৈরি করা হয়। আর একটা হচ্ছে যে আমরা রিয়েক্ট.js-টাকে আমরা নিজেদের কাস্টম ওয়েবসাইটে ইউজ করতে পারি, এবং যেখানে দরকার সেখানে লাগাতে পারি। এই প্রসঙ্গে একটা জিনিস জেনে রাখতে হবে যে রিয়েক্ট.js হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, ঠিক আছে? এই রিয়েক্ট.js অ্যাকচুয়ালি যেটা মানে যে পদ্ধতিতে ইউজ হয় সাধারণত, এটা এবং খুব ভালো জিনিস, সেটা হচ্ছে JS সিনট্যাক্স। JS সিনট্যাক্স দিয়েও কাজ করে, আর যে সিনট্যাক্স ছাড়াও কাজ করে। বাট এটার রিয়েক্ট.js এর গুড অ্যাডভান্টেজ হচ্ছে যে JSS সিনট্যাক্স। JSS সিনট্যাক্সটা কি? JS সিনট্যাক্স হচ্ছে এমন একটা সিনট্যাক্স বা এমন একটা সিস্টেম, আমাদের পদ্ধতি, যেটা কিনা জাভাস্ক্রিপ্টের মধ্যে HTML কে লিখতে, সরাসরি HTML কে লিখতে হেল্প করে। অর্থাৎ জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা যদি ডিরেক্ট HTML কে লিখতে চাই তাহলে এই JSS সিনট্যাক্স দিয়ে করতে হয়, এবং যেটা কিনা রিয়েক্ট.js এটাকে রিয়েক্ট.js এর মধ্যে আছে জিনিসটা। এটা হচ্ছে গুড অ্যাডভান্টেজ এর মধ্যে, কিন্তু ওটা ছাড়াও করা যায়। এর শুধুমাত্র মানে রিয়েক্ট.js ইউজ হয় UI ডিজাইনের জন্য, যেটা ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে। আমাদের যদি রিয়েক্ট.js এর সঙ্গে ব্যাকএন্ডে কাজ করতে চাই অবশ্যই Node.js করতে পারি, বা PHP MySQL করতে পারি। সেটা আমরা পরবর্তীকালে দেখাবো কিভাবে সেগুলো করা যায়। তো আমরা প্রথমে একটা নিজেদের কাস্টম ওয়েবসাইট তৈরি করি, এবং সেখানে আমাদের নিজেদের রিয়েক্ট.js-টা কিভাবে ফেলা যায়, মানে কিভাবে করা যায় সেটা আমরা একবার দেখবো। আসা যাক যে আমি একটা অলরেডি মানে আমার নিজের কাস্টম একটা ফোল্ডার তৈরি করেছি, নাম হচ্ছে রিয়েক্ট.js বলে। তো এখানে আমি একটা index.html এবং live.js করে রেখেছি। তো index.html টা আমরা দেখে করেছি, পিছনে একটা জাস্ট একটা ব্ল্যাঙ্ক করা আছে। ব্ল্যাঙ্ক এখানে এগুলো লাগিয়ে রেখেছি, তাই অ্যাকচুয়ালি আমি আমার সেটা যদি ব্ল্যাঙ্কই করে দিই, সাপোজ একটা ইন্ডেক্স রয়েছে, এটাকে জাস্ট আমি কপি করে পেস্ট করছি, তারপর রিনেম করে দিই একটু, এটা লাগে যাতে দেখাতে পারি যে একদম মানে এমটি থেকে দেখাতে পারি, এটা অসুবিধা না হয়। কিভাবে এটা আমরা কাস্টম ওয়েবসাইটে কিভাবে আমরা খেলবো, এটা হচ্ছে এই ভিডিও টিউটোরিয়ালের বিষয়বস্তু। আমরা পরের ভিডিও টিউটোরিয়াল থেকে দেখাবো যে কিভাবে ডাইরেক্ট একটা রিয়েক্ট অ্যাপ তৈরি করা যায়, এবং তখন আমরা বেসিক টিউটোরিয়াল সমস্ত কিছু জানবো। তুমি হাঁটিয়ে দিই এটাকে সুবিধে নয়, এটাকে চালাই। যেহেতু রিয়েক্ট.js UI ইন্টারফেসে কাজ করে, সেজন্য আমরা
আমাদের কোনো সার্ভার খোলার দরকার নেই, কিছুই নেই, যেহেতু আমাদের index.html ব্ল্যাঙ্ক আছে। সাপোজ যেরকম ভাবে আমরা লিখি সেভাবে করে লিখে নিচ্ছি। বেসিক যেটা স্ট্রাকচার থাকে আমাদের সাধারণত সেটা আমি লিখে নিচ্ছি। তো আমি যদি বডির মধ্যে দিই সাপোজ ওয়েলকাম টু আওয়ার সাইট, ওয়েলকাম টু আওয়ার সাইট, এটা যদি দিই এটাই ছিল আসার কথা। বসছি ও ওরা ওয়েলকাম টু আওয়ার সাইট চলে এসছে, আমরা যেটা লিখেছি সেটা চলে এসছে। তো এটা হচ্ছে আমার একটা এমটি ওয়েবসাইট, কিছুই তো নয়। তো আমি চাইছি এই ওয়েবসাইটের ভিতরে ওয়েবসাইট আমি তৈরি করে দিচ্ছি সি ইউজারের মধ্যে ডেভেলপারের মধ্যে রেজিস্টারের মধ্যে রেজিস্ট্রেশনের মধ্যে ইন্টারেস্টের মধ্যে একটা ব্ল্যাঙ্ক আমি ওয়েবসাইট তৈরি করে আমি চাইছি যে আমার ওয়েবসাইটের মধ্যে কি করা হবে, আমি রিয়েক্ট.জেএস কে ইউজ করব। কি করে ইউজ করব? ইউজ করার জন্য প্রথমে কি করতে হয়, রিয়েক্ট.জেএস এর যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিটাকে ফেচ করতে হবে, লাইব্রেরিটাকে নিয়ে আসতে হবে। তো তিনটে লাইব্রেরি আছে, তিনটে লাইব্রেরি নিয়ে আসতে হবে প্রথমে। আমরা পরবর্তী ভিডিওতে যখন অ্যাপ তৈরি করবো তখন আমরা এই জিনিসগুলো ভালো করে দেখবো যে এই তিনটে লাইব্রেরি অ্যাকচুয়ালি ফাংশন কি, কেন এই তিনটে লাইব্রেরি অ্যাকচুয়ালি ইউজ হয় আমরা ওখানে দেখব। তো এখন শুধু আমাদের জেনেছি যে তিনটে লাইব্রেরির মধ্যে ফেচ করতে হবে, ফেচ করলে আমাদের কিন্তু রেজিস্টার কাজ করবে। এবং এখান থেকে একটা স্ক্রিপ্ট আমার তৈরি করা ছিল, কপি করে নিচ্ছি সময় বাঁচানোর জন্য। যদি আমি এটাকে লিখি চলে আসার কথা, আসবে না, ঠিক আছে, কিছুই আসে না। যদি আমি এই স্ক্রিপ্টটাকে, এই জন্যই দেখালাম যে এই স্ক্রিপ্টটা লেখার উপর নির্ভর করছে যে আমার রিয়েক্ট.জেএস কাজ করবে কিনা। এটা হচ্ছে যে সিনট্যাক্সের গুরুত্বপূর্ণ একটা বই হচ্ছে আমাদের লাইব্রেরি, যে কিনা জেএক্সটাকে যে হচ্ছে ES6 এর হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ভার্সন, সেটাকে ES5 অথবা ওল্ডে চেঞ্জ করে। এই কাজটা হচ্ছে এটাই ইন্টারপ্রেটার হিসেবে কাজ করে। তো এটাই হচ্ছে মেইন এখানে যে সিনট্যাক্সের জন্য। এটাকে যদি আমি আগে লিখে পরে যদি স্ক্রিপ্ট দিয়ে রান করবো না, এটা পরে লিখতে হবে, এটাকে আগে লিখতে হবে, এই জিনিসটাকে করার পরে স্ক্রিপ্টের বেগুলার যেটা স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টটাকে লাস্টে লিখতে হবে, তাহলে এই জিনিসটা কাজ করে। আচ্ছা, এখনো কাজ করছে না, তার কারণ আছে, আমি তো রুট জিনিসটা খুঁজে পাইনি। তো রুট জিনিসটা আমাকে এখানে বলে দিতে হবে। আচ্ছা, এখন এটা আসে না, দেখুন কিছু ভুল হয়েছে। ঠিক আছে,
ও শিট, কোন জায়গায় লেখা হয়েছে স্ক্রিপ্টের ভিতরে ঢুকে দিয়েছিলাম এটা এই কমেন্ট করলে এটা একটা স্ক্রিপ্ট আছে, ভিতরে স্ক্রিপ্ট ঢুকে না। তো বাইরে হয় হ্যাঁ hello world। তো এই হ্যালোটা কোথা থেকে আসছে আমাদের একটু সিনট্যাক্সটা দেখি, যে এই জিনিসটা বিভিন্ন তারা বুঝতে পারবো না, এটাকে কম্পোনেন্ট বলা হয়, রেজিস একটা কম্পোনেন্ট বলা হয়, এর নাম হচ্ছে কম্পোনেন্ট। আর পরবর্তী আলোচনা কম্পোনেন্ট বিস্তারিত আলোচনা করবো, অনেক রকম ভাবে কম্পোনেন্ট তৈরি করি। তো এটা একটা এখন এরকম কম্পোনেন্ট একদম ওরিয়েন্টেড একটা ফাংশন, যে ফাংশনে কি করা হয়, যেটা যেটা কম্পোনেন্ট সবসময় বলা হতে শুরু করা হয়, এই কম্পোনেন্টটাকে ডাকছে, মানে রিয়েক্ট ওরিয়েন্টেড ফাংশনটা দুটো প্যারামিটার, দুটো জিনিস না, একটা হচ্ছে হেলো, হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট, মানে কোথায় এটা দেখানো হবে, কোথায় দেখানো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা জাভাস্ক্রিপ্ট একটা ফাংশন, কোথা থেকে মানে আইডিটা কোথায়, রুট, আমি এখানে আইডি যে কোনো নাম দিতে পারি, এটা কোনো ম্যাটার করে, এখানে রুট পি বাই ডি রুট দিয়েছি বলে এখানে রুট, এখানে আমি অন্য করে এবিসিডি দিতে পারি, এখানে তাহলে এবিসিডি, তাহলে কোথায় এটা দেখানো হবে, মানে এই যেটা কম্পোনেন্টটা যেটা ডাকা হচ্ছে, সেই কম্পোনেন্টটা যেটা রিটার্ন করবে, কম্পোনেন্ট জিনিসটা দেখাবে, সেটা কোথায় দেখাবে, সেটাই হচ্ছে এটা। আর এই জিনিসটা হচ্ছে এটা, যেহেতু প্রভাতের এইটা মানে এখানে রিজেক্ট, এটা বোঝানো হয় কম্পোনেন্ট হিসেবে, আমরা এখানে ডিরেক্ট কম্পোনেন্ট না লিখে এলিমেন্ট হিসেবে লিখতে পারতাম, জিনিসটা একই, ওরা আমরা দেখাবো যে কিভাবে এলিমেন্ট করে করা যায়, ব্যাপারটা একই, এটা কোনো ম্যাটার করে না, এবং এটা করতে গেলে অবশ্যই এরকম HTML মতো সিনট্যাক্স দিতে হবে এবং এটা শেষ করতে হবে। তার মানে এই ফাংশনটা কি বলছে, প্রথম যখন কি হয় লোড হয় আমাদের জাস্ট যখন লোড হয় তখন কি হয়, এই ফাংশনটা প্রথম আসে রিয়েক্ট ডম ডট রেন্ডার, এই ফাংশনটা প্রথম আসে ফার্স্ট টাইম, এসে ও দেখবে যে এখানে আমার কি কম্পোনেন্ট আছে আর কোথায় আমাকে একটা আউটপুটটা দেখাতে হবে। তো যখন দেখলো আচ্ছা হ্যালো বলে একটা কম্পোনেন্ট আছে, সঙ্গে সঙ্গে খুঁজবে এখানে হ্যালো বলে কম্পোনেন্ট আছে কিনা, যদি দেখে হ্যাঁ কম্পোনেন্ট আছে, এটি একটা কম্পোনেন্ট, যেহেতু এটা বড় হাতের দিচ্ছে মানে এখানে রেডিয়াস কম্পোনেন্ট হিসেবে ট্রিট করে, ছোট হাতের দিলে কিন্তু নর্মাল ফাংশন আছে জাভাস্ক্রিপ্ট, তখন দুটো কম্পোনেন্ট হতো না, সেক্ষেত্রে এটা ভুল হয়ে যেত। তো এটা কম্পোনেন্ট হিসেবে কাজ করে, কম্পোনেন্ট কি বলছে না রিটার্ন করতে বলছে, এটা রিটার্ন করো, এর ভিতরে আমরা স্টাইল দিয়ে দিলাম, এইভাবে স্টাইল দেওয়া হয়, এখানে স্টাইল দিয়ে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করতে বলছে, এই স্টোর মধ্যে অ্যাকচুয়ালি হ্যালো ওয়ার্ল্ড আছে, হ্যালো ওয়ার্ল্ডটাকে কি হিসেবে আমরা স্টাইল করেছি না কালার রেড লাল দিয়ে দিলাম, টেক্সটাইল সেন্টার আছে এখানে দেখি লাল, টেক্সটাইল সেন্টার। একটু বৈশিষ্ট্য হচ্ছে যখন আমরা স্টাইলিং লিখবো তখন এরকম ডবল ব্র্যাকেটের ভিতরে আমরা যদি লাইন লিখি তাহলে ডবল ব্র্যাকেটের ভিতরে লিখবো, এবং যখন আমরা স্টাইলটা লিখবো নর্মাল আমরা স্টাইল এরকম একদম আগে ডবল কোলন দিয়ে তারপর লাস্টে ডবল কোলন দিয়ে, মানে একটু আলাদা, যেটাকে আমরা করছি নেমটা দিচ্ছি এটা, সেটা সবসময় ফাঁকা, এখানে কোনো কিছু থাকবে না, সেমিকোলন যে মানে এই অ্যাট্রিবিউটটা যখন আমরা দেবো তখন এটা ফাঁকা থাকবে, কোনো রকম কোলন থাকবে না, কিন্তু যখন এর ভ্যালুটা দেবো মানে এই কোলন দিয়ে যখন ভ্যালুটাও দেবো রেড হবে না, কেন তখন একটু সবসময় করে দেখো, আর যদি আমরা একাধিক দিই তাহলে কমা কমা দিয়ে এরকম ভাবে করবো। আর যেগুলো আমরা নর্মাল সিএসএস আমরা যেগুলো হাইফেন দিয়ে পাই, যেমন টেক্সট অ্যালাইন, তো এখানে সেটা ক্যামেল কেস টাইপের হয়ে যাবে টেক্সট, আর যেহেতু অ্যালাইনটা হাইফেন আছে সেজন্য এটা বড় হাতের হয়ে যাবে, একসঙ্গে লেগে যাবে, ক্যামেল কেস টাইপের হয়, তার জাস্ট ক্যামেল কেসকে প্রেফার করে অ্যাকচুয়ালি। তো এটা সেন্টার হয়ে গেল, তার মানে টেক্সট অ্যান্সারটা আবার কালার রেড হবে, এটাকে রিটার্ন করছে, মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আউটপুট। কোথায় করছে না এই রূপটার মধ্যে করছে, এই রূপটার মধ্যে করছে, এই রূপটার মধ্যে করছে, ঠিক আছে। তো যেখানে আমরা স্টাইলিং করে দিয়েছি, এখানে যদি ভুল করে শুধু রুট টু করে দিতে তাহলে দেখে আসতে আসতে আসবে, কারণ যেহেতু এখানে যখন কি রুট খুঁজতে চাইছে তখন দেখছি আর রুট বলে কিছু রুট টু আছে, আউটপুট এখানে করে না। তো এই হচ্ছে মোটামুটি রিয়েজেস এর সিনট্যাক্স, এবং এইভাবে রিয়েজেস আমরা ওয়েবসাইটে লাগাতে পারি। তো রিয়েজেস এর মেন যেটা কনসেপ্ট হচ্ছে কম্পোনেন্ট হিসেবে অ্যাকচুয়ালি কাজ করে, এবং যেগুলো হচ্ছে রিইউজেবল, যেগুলো পরবর্তীকালে ইউজ করা যায়, এই যে ফাংশনের ভিতরে মানে জাভাস্ক্রিপ্টের ভিতরে আমরা ডাইরেক্ট কিন্তু HTML লিখে দিই, এই সিনট্যাক্সটা মানে তৈরি মানে এটা করা যাচ্ছে জিএস সিনট্যাক্স, যার ইন্টারপ্রেটার অ্যাকচুয়ালি হচ্ছে এই বেবেল বলে, যেটা বেবেল রেভিয়ন যে জিএস আছে, এই কি করছে এই যে এইটাকে, এটা হচ্ছে ES6 এর জাভাস্ক্রিপ্টের যে লেটেস্ট ভার্সন তার
সেটাকেও কনভার্ট করে ES5 এ করছে, কারণ যেহেতু সব ব্রাউজার ES6 নিতে পারে না, বুঝতে পারে না এই জিনিসটা, সেই জন্য কি করে ইন্টারপ্রিটার হিসেবে কাজ করে। এটাকে কনভার্ট করে দিয়ে ES5 এ নিয়ে চলে যায় অ্যাকচুয়ালি, জাভাস্ক্রিপ্টের যেটা ওল্ড ভার্সন, যেটা সব ব্রাউজারই বুঝতে পারে, সেখানে নিয়ে গিয়ে এটাকে কনভার্ট করে দেয় অ্যাকচুয়ালি। সুতরাং সব ব্রাউজার এটা বুঝতে পারে, কিন্তু যেহেতু আমি এই লাইব্রেরি যদি তুলে দিই কোনো কারণে, তাহলে এই সিনট্যাক্সটা আর মডার্ন ব্রাউজাররা বুঝতে পারবে না, তখন আর আউটপুটটা দেখাবে না। আমি যদি এটাকে তুলে দিই কোনোভাবে আর যদি লিখতে ভুলে যাবো, তাহলে আর কিন্তু জিএস সিনট্যাক্সটা কাজ করবে না, এই যে আউটপুটটা এটা দেখাবে। এবং এটার জন্য এই লাইব্রেরিটা গুরুত্বপূর্ণ। আর এই দুটো হচ্ছে রিয়েক্টের ডেভেলপমেন্ট এবং রিয়েক্টের যেটা ডোমের, যেটা এই যে ডোম ডেভেলপমেন্ট যেটা হচ্ছে, এই যে ডোম রেন্ডার যেটা পাচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ডোম ডেভেলপমেন্ট জিএস এই লাইব্রেরি থেকে পাচ্ছি। যদি এই লাইব্রেরি তুলি তাহলে এইটার কোনো মানে থাকবে না। আর এইটা অ্যাকচুয়ালি রিয়েক্ট ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি রিয়েক্টকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আমরা রিয়েক্ট টোটাল যে লাইব্রেরিটা যেটা রিয়েক্ট বলছি আমরা, সেই রিয়েক্টটার যেটা মেইন লাইব্রেরি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা ডেভেলপমেন্ট জিএস। আর এইটা হচ্ছে তাই হচ্ছে এই অংশটা লেখার জন্য রিয়েক্ট.রেন্ডার ফাংশন। এটা যদি আমি তুলে দিই তাহলে এটা কোনো মানে করবে না, বোঝার জন্য এরর আসবে। আর যেহেতু এটা জিএস সিনট্যাক্সে লেখা আছে, যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট, এটা স্ক্রিপ্ট এটা, তার ভিতরে আমরা কিন্তু ডিরেক্ট আমরা লিখে দিচ্ছি, আমরা কোনো রকম মানে স্ট্রিং হিসেবে লিখছি, ডিরেক্ট একদম HTML কে লিখে দিতে পারছি। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় জিএস সিনট্যাক্স। জাভাস্ক্রিপ্ট মানে HTML ইন জাভাস্ক্রিপ্ট, কথাটা মনে হচ্ছে HTML ইন জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের মধ্যে HTML-টাকে বলা হয় জিএস সিনট্যাক্স। তো এটা হচ্ছে এই বেবেল লাইব্রেরিটার সৌজন্য। তো আমরা যেখানে যেমন সেটা চাইবো যে আমার এই এরকম টাইপের যে জিনিসটা, যে এইটুকু অংশ আমি যে সিনট্যাক্সের মধ্যে লিখতে চাই বা রিয়েক্টের মধ্যে ওটা করতে চাই, তাহলে আমরা এরকম একটা লাইব্রেরি ধরে এবং বেবেলের লাইব্রেরি ধরে আমরা কিন্তু যেটুকু অংশ আমরা রিউজেবল করতে পারি সেটা আমরা অবশ্যই করতে পারি। তো এইভাবে আমরা কাস্টম ওয়েবসাইটের মধ্যে কতগুলো রিয়েক্ট আমরা আলাদা জিনিসটাকে তৈরি করতে পারবো। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আশা করছি। তো পরবর্তী ভিডিওতে আমরা রিয়েক্ট.জেএস অ্যাপ নিয়ে আলোচনা করবো, কিভাবে ইনস্টল করতে হয় দেখবো। আচ্ছা, এখানে বলে রেখে যে এখানে যেহেতু আমরা কাস্টমার সাথে শুধুমাত্র লাইব্রেরি ধরে কাজ করেছি, তাই এখানে কোনো ইনস্টলেশন কিছু প্রয়োজন নেই, জাস্ট লাইব্রেরিগুলোকে ওয়েবসাইটে অ্যাড করলেই চালু হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাপ দেখবো, সেখানে কিভাবে ইনস্টল করতে হয় বা এই সমস্ত জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ততক্ষণ আমরা সবাই ভালো থাকবেন। আর একটা কথা বলি, যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, তাহলে আমার একটু সুবিধা হয় এবং আপনারাও চ্যানেল কন্টিনিউয়াস আপডেট পেতে পারেন। সবাই ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিও দেখা